প্রথমে হচ্ছে মিস ফাতেমা একজন বেসরকারি চাকরিজীবী। তিনি 2024-25 কর বর্ষে বেতন ও ভাতাদি পেয়েছেন। আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনুন। প্রশ্ন শোনার মধ্যে অঙ্ক 20% করা হয়ে যায়। ওনার মাসিক মূল বেতন 29,300, উৎসব বোনাস 58,600, এখানে দুইটা উৎসব বোনাস, এটার সম পরিমাণ দুইটা বোনাস এখানে। চিকিৎসা ভাতা 3,000, আপ্যায়ন ভাতা 300, বাড়ি ভাড়া ভাতা 10,720। মিস ফাতেমা ব্যক্তিগত ব্যবহারের জন্য 1500 সিসি একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন। তার গৃহ সম্পত্তি ভাড়া হতে আয় 1,20,000, আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি 1,50,000, ব্যাংক সুদ খাতে আয় 1,10,000, লভ্যাংশ ও ব্যাংক সুদের আয়ের উপর 10% হারে আয়কর কর্তন করা হয়েছে। 30 জুন 2024 তারিখে তার নিজ সম্পদের পরিমাণ 20,30,00,000 টাকা। তিনি 1 লক্ষ টাকার 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করেছেন। জীবন বীমা প্রিমিয়াম বাবদ 60,000 টাকা দিয়েছেন। মিস ফাতেমার মোট আয় এবং কর দায় পরিগণনা করুন। আজকের এই অঙ্কটা পুরোটা আজকে ক্লাসে করা সম্ভব না, আজকে কিছু অংশ করবো আর পরবর্তী অংশ আমরা আগামীকাল ইনশাআল্লাহ শেষ করব। আজকে যে অংশ করব এই অংশটা আমরা একেবারেই যাতে পরীক্ষার আগ পর্যন্ত কোনো ভুল না হয় ওভাবে আজকে আমরা দেখবো অঙ্কটা। এখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে আমি গত ক্লাসে বলেছি, প্রথমত দেখবেন সরকারি নাকি বেসরকারি চাকরিজীবী, এরপরে দেখবেন পুরুষ নাকি মহিলা। তো আমরা প্রথম হচ্ছে উনি একজন বেসরকারি চাকরিজীবী, এরপরে হচ্ছে উনি একজন মহিলা। মহিলা হলে কি হয়? মহিলা হলে ওনার আয়করের যে স্ল্যাব, ইনকাম ট্যাক্সের বা করমুক্ত সীমা, ওটা ওনার জন্য হবে 4 লাখ। স্বাভাবিকভাবে হচ্ছে 3.5 লাখ, যেহেতু উনি একজন মহিলা ওনার জন্য হবে 4 লক্ষ টাকা করমুক্ত সীমা। আচ্ছা, আর উনি হচ্ছে একজন বেসরকারি চাকরিজীবী। বেসরকারি চাকরিজীবী আর সরকারি চাকরিজীবীর মধ্যে পার্থক্য কি? সরকারি চাকরিজীবীর করযোগ্য আয় হচ্ছে শুধুমাত্র তার মূল বেতন এবং উৎসব বোনাস বা ভাতা যে নামে অবহিত করুন না কেন। আর বেসরকারি চাকরিজীবীর মধ্যে হচ্ছে ওনার চাকরির সমস্ত ইনকাম এর 3/1 বা 4,50,000 টাকা, এই দুটির মধ্যে যেটি কম হয় ওটি বাদ দিয়ে বাকিটি হচ্ছে তার করযোগ্য আয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এরপরে আমরা এখন প্রথমত এখানে আমরা দেখব কি কি খাত থেকে এখানে ওনার ইনকাম দেওয়া আছে। প্রথম হচ্ছে যেহেতু একজন চাকরিজীবী, ওনার বেতনটা একটা হচ্ছে চাকরি খাত। এরপর হচ্ছে আপনার বাড়ি ভাড়া ভাতা পাই, সরি এটা না, ওনার গৃহ সম্পত্তি থেকে আয় হয়েছে, গৃহ সম্পত্তি থেকে আয় 2টা। এরপরে ওনার কৃষি থেকে মনে হয় আয় আছে, এটা কই দেখলাম, ওনার কৃষি থেকে কত আয় আছে এখানে দেখলাম তো 60,000 টাকা, এটা কই লিখলাম? বাড়ি ভাড়া ভাতা, মূল বেতন, চিকিৎসা, একটি গাড়ি, গৃহ সম্পত্তি, প্রাপ্তি, লভ্যাংশ। ওনার কৃষি খাতে আয় আছে, এটা মনে লিখতে এখানে ভুলে গিয়েছি। ওনার কৃষি খাতে আয় আছে, বুঝছেন? ওনার কৃষি খাত থেকে এখানে আয় আছে, ছিল তো ওটা। মাসিক মূল বেতন, চিকিৎসা, আপ্যায়ন, বাড়ি ভাড়া, কৃষি ভাড়া হতে আয়, মিউচুয়াল ফান্ড, ব্যাংক সুদ খাত। এখানে ওনার কৃষি থেকে আয় এটাও আছে, এটা একটা আপনারা কাইন্ডলি খেয়াল রাখেন। এটা আমরা লিখতে ভুলে গেছি, কৃষি হতে আয় 60,000 টাকা। এটা একটু আপনারা এখন কাইন্ডলি নোট দিয়ে রাখেন, কৃষি হতে আয়। এটা আপনারা একটু কাইন্ডলি নোট দিয়ে রাখেন, কৃষি হতে আয়। কৃষি হতে আয় 60,000 টাকা, ঠিক আছে। এরপরে ওনার
ভাড়া হতে বললাম, কৃষি হতে, চাকরি হতে। আরেকটা হচ্ছে আর্থিক পরিসম্পদ, সেটা হচ্ছে আপনার ব্যাংক সুদ খাতে আয় 1,10,000। এরপরে হচ্ছে আপনার লভ্যাংশ ও ব্যাংক সুদের আয়, এটা হচ্ছে আপনার কত, সরি মিউচুয়াল আইসিবি মিউচুয়াল ফান্ড হতে আয় হচ্ছে 1,50,000 টাকা। আপনাদের ওখানে আওয়াজ করে কেন? সবাই একটু মিউট করে রাখেন। আচ্ছা, আমরা এখন দেখবো ওনার চাকরি হতে আয়। মূল বেতন হচ্ছে এত টাকা, উৎসব বোনাস এত টাকা, চিকিৎসা ভাতা এত টাকা, আপ্যায়ন ভাতা এত টাকা, বাড়ি ভাড়া ভাতা এত টাকা, মোটর গাড়ির সুবিধা বাবদ 10,000 ইন্টু 12, 1,20,000 টাকা আছে এখানে। মূল বেতন, উৎসব বোনাস, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, এটা আপনারা আসলে বুঝছেন। কিন্তু মোটর গাড়ির সুবিধা বাবদ এখানে 1,20,000 টাকা, তো এখানে আমরা এটা কোথায় পেলাম? মোটর গাড়ির সুবিধা বাবদ যে 1,20,000 টাকা, এটা আমরা কোথায় পেলাম? এটা তো এখানে নাই। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, ব্যক্তিগত ব্যবহারের জন্য 1500 সিসি একটি গাড়ি বরাদ্দ পেয়েছে। যদি এরকম কোনো ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো গাড়ি ব্যবহারের জন্য পাই, বিশেষ করে যারা বেসরকারি চাকরিজীবী, ওনাদের জন্য হচ্ছে চাকরি হতে আয় ধারা নাম্বার 32 থেকে 34, আপনারা একটু লিখেন। চাকরি হতে আয় সেকশন 32 থেকে 34, অর্থাৎ ধারা 32 থেকে 34 এর মধ্যে চাকরি হতে আয়ের যত কিছু আছে সব কিছু এর মধ্যে পাবেন। আচ্ছা, চাকরি হতে আয়ের ধারা নম্বর 33 সেকশন 33, ওখানে ফার্কিউজিট ভাতা ও সুবিধা দিয়ে আর্থিক মূল্য নির্ধারণ, ওখানে লেখা আছে মোটর গাড়ির প্রতি সুবিধা, অর্থাৎ 1500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে প্রতি মাসে 10,000 টাকা তার আয় করার সাথে যোগ হবে, অর্থাৎ তার আয়ের সাথে যোগ হবে। 2500 সিসি পর্যন্ত আপনারা একটু লিখেন, 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা, আর 2500 সিসির অধিক হইলে মাসিক 35,000 টাকা। এই কোশ্চেনটা বিগত অনেক পরীক্ষায় আসছে, এমসিকিউ আকারেও আসে, 1 মার্কের হিসেবেও আসে। 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা, আর 3500 সিসির অধিক হইলে 35,000 টাকা। তো উনি যেহেতু পেয়েছে কত সিসি পর্যন্ত, এখানে 1500 সিসি, তাহলে হচ্ছে আপনার প্রতি মাসে 10,000 করে ইন্টু 12, 1,20,000 টাকা। বুঝছেন? তাহলে চাকরি হতে মোটায় 6,98,440। আচ্ছা, এই চাকরি হতে আয় এর 3 ভাগের 1 ভাগ বা 4,50,000 টাকা যেটি কমটা হচ্ছে 2,32,800, অর্থাৎ 6,98,440 এর 3 ভাগের 1 ভাগ অথবা 4,50,000, এর দুইটার মধ্যে যেটি কম হয় সেটি বাদ দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড। বাদ দেওয়ার পর যা থাকে তা হচ্ছে চাকরি হতে আয়, চাকরি হতে করযোগ্য আয়, চাকরি হতে করযোগ্য আয়, চাকরি হতে করযোগ্য আয় 4,65,627, 4,65,627, এটা হচ্ছে আপনার চাকরি হতে আয়ের করযোগ্য। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে চাকরি হতে আয় 3 ভাগের 1 ভাগ বা 4,50,000, এটা আমরা কোথায় পেয়েছি? এটা হচ্ছে আপনার আয়কর আইনের তফসিল 6, সম্ভবত দফা 27, আয়কর আইনের তফসিল 6, সম্ভবত দফা 27। আচ্ছা, এরপরে আমরা আসি ভাড়া হতে আয়। ভাড়া হতে আয় কথা বলছিলাম 1,20,000 টাকা। এর যে গৃহ সম্পত্তি, ভাড়া বলতে গৃহ সম্পত্তির আয় হতে 1,20,000 টাকা। এরপরে হচ্ছে আপনার কৃষি হতে আয় 60,000 টাকা। এই যে এখানে, এটা আমি এখানে লিখতে ভুলে গেছি। কৃষি হতে আয় 60,000 টাকা। আর্থিক পরিসম্পদ হতে আয় 2,60,000 কোথায় পাইছি? 1,50,000 যোগ 1,10,000। এখানে হচ্ছে ব্যাংক সুদ খাতে আয় 1,10,000, আর আপনার আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি 1,50,000, দুইটা যোগ করলে হয় 2,60,000 টাকা। আচ্ছা, চাকরি হতে পাইছে 4,65,627 করযোগ্য আয়, আর এখানে তিনটার করযোগ্য আয় হচ্ছে, মোট করযোগ্য আয় 9,05,627, 9,05,627 হচ্ছে মোট করযোগ্য আয়। এটা হচ্ছে চাকরি হতে আয়ের করযোগ্য, এটা হচ্ছে মোট করযোগ্য আয়, টোটাল 4টে খাতে।
এতটুকু কে বুঝেন একটু আমাকে বলেন, এতটুকু কারা বুঝেন না একটু আমাকে বলেন। তার মানে সবাই বুঝছেন এতটুকু, এই তো? যারা বুঝেন না ওনারা চ্যাট বক্সে নো লিখেন, যারা বুঝেন না চ্যাট বক্সে নো লিখেন। আচ্ছা, আমি ধরে নিয়েছি সবাই বুঝতে পারছেন। এবার আমরা আসি নিয়মিত উৎসের আয়ের জন্য কর দায়। নিয়মিত উৎসের আয় কোনটা? এখানে আয়কর আইনের যে 7টা আয়ের খাত আছে, হেডস অফ ইনকাম, ওগুলোর মধ্যে আপনার এখানে চাকরি, ভাড়া এবং কৃষি, এগুলো থেকে এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে নিয়মিত উৎসের আয়। এই অঙ্কের ক্ষেত্রে চাকরি, ভাড়া, কৃষি এগুলো হচ্ছে নিয়মিত উৎস আয় ধরা হয়। যদি এরকম নিয়মিত উৎস এবং ন্যূনতম কর সংক্রান্ত আয়ের খাত দেওয়া থাকে, তখন আপনাদেরকে দুইটাই কর দেয় আলাদা বের করে আবার দুইটা একসাথে বের করতে হবে। আমি আপনাদেরকে একটি পরে দেখাচ্ছি। এই 3টা চাকরি, ভাড়া, কৃষি, আপনারা একটু নোট করেন, চাকরি, ভাড়া, কৃষি এগুলো হচ্ছে নিয়মিত উৎস। নিয়মিত উৎসের আয় কত? চাকরি যোগ ভাড়া যোগ কৃষি কত হয়? 6,35,657। এটা হচ্ছে আপনার 4,65,000। এটা না, কিন্তু এটা হচ্ছে তারা চাকরি হতে মোটা, আর এটা হচ্ছে চাকরি হতে করযোগ্য আয়। আপনারা সবসময় কর দায় বের করার সময় করযোগ্য আয়কে বেজ হিসেবে কাউন্ট করবেন। আপনারা সবসময় কর দায় বের করার জন্য করযোগ্য আয়কে বৃত্তি হিসেবে কাউন্ট করবেন। আমি আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্ট, সবসময় কর দায় বের করার জন্য করযোগ্য আয়কে বৃত্তি হিসেবে কাউন্ট করবেন। এখানে চাকরি হতে আয় আপনারা ভাবতে পারেন 6,98,000, এখানে 4,65,000, আমরা কোনটা ধরবো না। এটা হচ্ছে ওনার চাকরি হতে করযোগ্য আয়, এটা হচ্ছে মোট আয়, এটা হচ্ছে চাকরি হতে করযোগ্য আয়। তাহলে এখন মোট আয় আর করযোগ্য আয়ের পার্থক্য আপনারা বুঝতে পেলেন। আচ্ছা, তাহলে চাকরি হতে করযোগ্য আয় 4,65,000, ভাড়া হতে করযোগ্য আয় 1,20,000, কৃষি হতে করযোগ্য আয় 60,000। তিনটে মিলে হবে কত? এখানে 6,35,627 টাকা। বুঝতে পারছেন? আচ্ছা, এই 6,35,627 টাকা, এর উপর আমাদের কর দায় কত বের করতে হবে। উনি যেহেতু একজন মহিলা, মিস ফাতেমা, এই জন্য তার করমুক্ত আয় সীমা হচ্ছে 4 লাখ, অর্থাৎ 4 লক্ষ টাকা পর্যন্ত ওনার 0% বা 0 টাকা। আচ্ছা, এরপরে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত 5% 5,000 টাকা। অবশিষ্ট তাহলে এখান থেকে 6,35,000 টাকা থেকে 5,40,000 থাকে কত? 1,35,627 টাকার উপর 10% থাকে, তাহলে 10% হয় 14,563 টাকা। দুইটা মিলে 3টা যোগ করলে 19,563 টাকা হয়। নিয়মিত উৎসের কর দায়, এটা হচ্ছে নিয়মিত উৎসের কর দায় 19,563 টাকা। এই 3টে উৎস চাকরি, ভাড়া, কৃষি, এই 3টার কর দায় হচ্ছে 19,563 টাকা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদের মোট করযোগ্য আয় হচ্ছে 9,05,627। আমরা শুধুমাত্র বের করছি 6,45,000-এর, এই 2,60,000 রয়ে গেছে না? আচ্ছা, এবার আসেন, নিয়মিত উৎসের আয়ের জন্য ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয়ের জন্য কর দায় 9,05,627
টাকার উপরে কর দেয়। আমি আবারও পড়ছি নিয়মিত উৎসের আয়ের জন্য ও ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয়ের জন্য কর দেয় অথবা বা এই 9,05,627 টাকার উপরে কর দেয়। ন্যূনতম কর কোনটা এখানে তার মধ্যে এই যে এখানে এইটা আছে, এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি, আর একটা হচ্ছে আপনার ব্যাংক সুদ হতে আয়। এটা হচ্ছে ন্যূনতম কর। ন্যূনতম কর কি এ সংক্রান্ত আপনারা ব্যাখ্যা পাবেন আয়কর আইনের ধারা 163। একটু লিখেন কাইন্ডলি, আয়কর আইনের ধারা 163-তে ন্যূনতম কর সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত 0% শূন্য, এরপরের 1 লক্ষ টাকার উপরে 5% 5,000, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 10% 40,000। তাহলে এখানে 4 4 8 আর 1 9 লাখ, থাকে কত 5,627। পরবর্তী বা অবশিষ্ট আপনার এখানে অবশিষ্ট লিখেন, অবশিষ্ট 5,627 টাকার উপরে 15%, ওটার অ্যামাউন্ট হয় 844 টাকা। ওটার অ্যামাউন্ট হয় 844 টাকা। তাহলে তিনটা যোগ করলে হয় আমাদের 45,844। 45,844, এই তিনটা যোগ করলে বা চারটা যোগ করলে এখানে শূন্যই, 45,844 টাকা কর দায় হচ্ছে আমাদের 9,05,627 টাকার উপরে। এই যে টোটাল চারটা মিলে মোট করযোগ্য আয় হচ্ছে 9,05,000, মোট করযোগ্য আয় 9,05,627 টাকার উপরে আমাদের কর দায় হচ্ছে 45,844 টাকা। অর্থাৎ ওনার যেখানে হেডস অফ ইনকাম আছে টোটাল চারটার যে করযোগ্য আয় অর্থাৎ 9,05,627 টাকার উপরে কর দায় হচ্ছে 45,844 টাকা। এটা হচ্ছে ওনার টোটাল কর দায়। আচ্ছা, এরপরে বাদ নিয়মিত উৎসের কর দায়। নিয়মিত উৎসের কর দায় কোনটা? যে তিনটা, চাকরি, বাড়া, কৃষি। চাকরি, বাড়া, কৃষি এর তিনটার জন্য হয়েছে কত নিয়মিত উৎস রেগুলার 19,563। চাকরি, বাড়া, কৃষি এগুলো হচ্ছে নিয়মিত উৎস, আর এই তিনটার জন্য কর দায় হচ্ছে 19,563। মোট হচ্ছে 45,000, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বাদ নিয়মিত উৎসের জন্য কর দায় 19,563 টাকা, বিয়োগ করলে থাকে কত 26,281 টাকা। বিয়োগ করলে থাকে 26,281 টাকা। এটা হচ্ছে লভ্যাংশ ও ব্যাংক সুদের আয়ের জন্য কর দায়। এটা হচ্ছে লভ্যাংশ ও ব্যাংক সুদ আয়ের জন্য কর দায় 26,281 টাকা। এটা হচ্ছে ওনার এই যে এই আর্থিক পরিসম্পদ হতে আয় 2,60,000। এখানে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ এবং ব্যাংক সুদের আয় দুইটা মিলে হয় আপনার 26,281 টাকা। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারা কারা বুঝেন একটা আমাকে বলেন। যারা বুঝেন নাই চ্যাট বক্সে নো লিখিয়েন। এখান থেকে এতটুকু পর্যন্ত যারা বুঝেন নাই চ্যাট বক্সে নো লিখিয়েন, যারা বুঝেন নাই। বলেন। না না, এখানে এটা বের করছি। এখানে আপনার এখানে 4,65,000 যোগ 1,20,000 যোগ 60,000, অর্থাৎ এখানে 4,65,000 হচ্ছে চাকরি হতে আয়, বাড়া হতে আয় হচ্ছে 1,20,000, কৃষি হতে হচ্ছে 60,000। এই তিনটা আমি এখানে যোগ করে দেখাচ্ছি, অ্যামাউন্টটা হয় 6,45,627। এখানে তিনটা খাত, চাকরি, বাড়া, কৃষি। চাকরি, বাড়া, কৃষি তিনটার কর দায় হচ্ছে আপনার 19,563। জি বলুন এবার। আবার দেখা গেল পুরাটা যেটা করযোগ্য হয় আবার এটার উপর আবার ভাগ করছে। হ্যাঁ, তাহলে তো দেখা যাচ্ছে একবার 9 একবার 6, তাহলে তো 15 হয়। অ্যাকচুয়ালি 15
লাখ কতর উপরে বের হয়েছে ব্যাপারটা? না না না, আমি আপনাকে বলি, আপনি আসলে যেরকম ভাবছেন ওরকম না। আমি আপনাকে বলি, এটা হচ্ছে 6,45,000 টাকার উপরে, হ্যাঁ। আর এখানে বের করছি 9,05,000 টাকার উপরে। আচ্ছা, এবার এই 9,05,000 টাকা হচ্ছে 45,844। এটা থেকে আবার এটা বিয়োগ দিছি 19,563, হ্যাঁ। এটা লভ্যাংশ ব্যাংক সুদের আয়ের জন্য কর দায় হচ্ছে এত টাকা। তাহলে আমি আবার আপনাকে বলি, এই 26,281 যোগ 19,000, এই দুইটা যোগ করলে কিন্তু আপনার এই অ্যামাউন্টটাই হবে, ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আপনার কাছে মনে হতে পারে এখানে 6,45,000 আর এখানে হচ্ছে আপনার 9,05,000, তাহলে আমাদেরকে মনে হচ্ছে কি 15 লাখের উপরে আমরা ইনকাম ট্যাক্স বের করছি। আসলেই না, জিনিসটা কেন আসলে না কেন আপনারা জানেন, হয়তো মনে আছে কিনা, ক্লাস 9, 10 বা 6, 7 অঙ্ক করছেন ঐকিক নিয়মে, যে ফিতেও পুত্রের বয়সের সমষ্টি এত, ফিতার বয়স এত হলে পুত্রের বয়স কত, এরকম অঙ্ক করছেন আপনারা? জি, ঠিক সেম। তো তাহলে আমরা এখানে একবার যোগ, একবার বিয়োগ বা একবার আলাদা, আবার দুইটা কেন একত্র করছি? একত্র কেন করছি এই অংশটা আমরা ইনশাল্লাহ আগামীকাল আলোচনা করব। সেটা আমি একটা আপনাদেরকে বলি, হিন্টস দিই। এখানে এই 19,000 হচ্ছে 6 লক্ষের উপরে, আর এই 45,000 হচ্ছে 844। এখন আপনাদের হয়তো কোশ্চেন হতে পারে, তাহলে কি আমরা ইনকাম ট্যাক্স 45,000 যোগ 19,000 এটা দেবো? টোটালি না, আমাদের টোটাল ইনকাম বা কর দায় হচ্ছে 45,000 টাকা। এই 45,844-এর মধ্যে কিন্তু আপনার এটাও আছে। আমি আবারও বলছি, 45,844-এর মধ্যে আপনার এই কর দায়টাও আছে। এই জন্য এই যেখানে আমি লিখে দিয়েছি, বাদ নিয়মিত উৎসের কর দায় 19,563, আমি এখানে বিয়োগ করে অলরেডি দেখাই দিয়েছি। এই 45,844-এর মধ্যে এই টাকাটাও আছে, অর্থাৎ এই 6,45,627। আপনার একটু কানে কথা কম বলি। হ্যাঁ বলেন। জি জি বলুন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আমি বলতে চাইছি নিয়মিত উৎসের আয়টা আলাদা করে বার না করে যদি আমি 5,627 উপর বের করলে তো হইতো মনে হয় নাকি? আর তখন তার বাদ দেওয়ার দরকার ছিল না, তাহলে ওই আমার আচ্ছা, আপনি এই কোশ্চেনটা করছেন, আপনাকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রশ্নের অ্যান্সার আমি জাস্ট আপনাকে হিন্টস দিয়ে দেয়। এখানে আমি একটা জিনিস লিখছি, সম্ভবত এই যে লভ্যাংশ ও ব্যাংক সুদের উপরে 10% হারে উচ্চ কর কর্তন করা হয়েছে। এই কথাটা আপনারা বুঝছেন? বা লভ্যাংশ ও ব্যাংক সুদের উপরে 10% হারে উচ্চ আয় কর কর্তন করা হয়েছে, ঠিক কিনা? এটা দেখছেন না লেখাটা? আচ্ছা, তো এখানে যদি 10% হারে উচ্চ আয়কর কর্তন করা হয়, তাহলে ওনার এই কি বলে আপনার লভ্যাংশ এবং ব্যাংক সুদের আয় হচ্ছে টোটাল কত? 2,60,000। ক্লিয়ার? এত ক্লিয়ার? আচ্ছা, এই 2,60,000-এর 10% কত একটা অনেক বলেন কাইন্ডলি। 2,60,000 আচ্ছা, 26,000 টাকা কর্তৃপক্ষ ট্যাক্স ডিডাকশন এট সোর্স, সংক্ষেপে বলে টিডিএস বা বাংলা বলে উচ্চ আয়কর, এটা 26,000 টাকা আপনাকে লাভ দেওয়ার সময় কেটে নিয়েছে। এম আই রাইট? জি। আচ্ছা, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লভ্যাংশ ব্যাংক সুদ আয়ের জন্য কর দায় কত? 26,281। তাহলে এখানে কিছু টাকা বাড়তি না? আচ্ছা, এই কিছু বাড়তি, আর আমরা অলরেডি 26,000 টাকা দিয়ে দিছি। এরপর অংশটা আমি আপনাদেরকে আগামীকাল বলবো। এই জন্য এখানে একবার বিয়োগ করা, আবার দুটা একসাথে বের করা। বুঝতে পারছেন এবার? কারণ আমরা যদি এখানে আমি আপনাকে বলি, সাপোজ আপনার কথায় রাইট, যদি আমরা এখানে আলাদা বের করলাম, আবার এখানে কম্বাইনলি বের করলাম। আমরা যদি এখানে এই সাপোজ যদি আমরা মনে করেন আমরা এটা বের করলাম না, এই মনে করেন এটা বাদ, পুরো অঙ্ক থেকে এটা বাদ, যদি আমরা এখন এটা বাদ দিই, তাহলে কি আমাদের এই অ্যামাউন্টটা বের হবে? একটা আমাকে বলেন তো। থ্যাংক ইউ, বুঝতে পারছেন? ঠিক সেম এই অ্যামাউন্টে বের করার জন্য আমাদেরকে এই অ্যামাউন্টে বের করতে হয়েছে। এতটুকু ক্লিয়ার?
এই আজকের অঙ্কের মধ্যে এটা হচ্ছে মূল ঝামেলা। এটা যারা বুঝতে পারছেন বাকি অংশটা আপনারা সবাই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাদেরকে কিছু সেকশন বলি, আপনারা একটু কাইন্ডলি লিখেন। চাকরি হতে আয় সংক্রান্ত যদি আপনারা কোনো কিছু জানতে চান বা আপনারা ভুলে যান ইনস্ট্যান্ট বা যদি জানতে চান, চাকরি হতে আয় ধারা নাম্বার 32 থেকে 34, 32, 33, 34 এই তিনটা ধারার মধ্যে চাকরি হতে আয়ের যত তথ্য আছে বা থিওরির জন্য লাগে সব আপনারা এই তিনটা ধারার মধ্যে পেয়ে যাবেন। আপনারা একটু কাইন্ডলি লিখেন। চাকরি হতে আয় 32 থেকে 34 ধারা, এর মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাবেন। বাড়া হতে আয় 35 থেকে 39, যত রকম তথ্য আছে ম্যাথ প্লাস থিওরি, এই বাড়া হতে আয় 35 থেকে 39 এর দ্বারার মধ্যে পেয়ে যাবেন। আমি এগুলা পাশে না লিখলে পারতাম, এই জিনিসগুলো পাশে না লিখলে পারতাম বা মুখে বললেও হয়তো পাশে লিখছি। এই জন্য আপনারা করার সময় বা আমি যখন ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেবো এই লেখাগুলো তখন ওখানে থাকবে। কারণ অনেক সময় আমি প্রিভিয়াস কোশ্চেনে যে গবেষণা করলাম ওখানে দেখলাম যে এই যারা এটা কী বলে আপনার কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দেয় যে এত দ্বারার মধ্যে এত দ্বারা কোন খাত আছে বা অডিটের নিয়মাবলী বা অডিটের বিধানাবলী আয়কর আইনে কত দ্বারা আছে। তো যেহেতু এই কোশ্চেন করতে পারে তাহলে এই কোশ্চেন মধ্যে করতে পারবে চাকরি হতে আয় সংক্রান্ত তথ্যগুলা বা যে ধারাগুলো কত ধারার মধ্যে আছে। am I right? আমার কথা শোনা যায়? আচ্ছা, এরপরে বাড়া হতে আয় 35 থেকে 39, কৃষি হতে আয়ের তথ্যগুলা আছে 40 থেকে 44, আর্থিক পরিসম্মত হতে আয় এই সংক্রান্ত ধারা হচ্ছে 62 থেকে 65, আর্থিক পরিসম্মত হতে আয় 62 থেকে 65। আচ্ছা, এবার এই অঙ্কের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে একটা আমাকে বলেন। টাইম 2 মিনিট, এরপরে ক্লাস থাকবে না কারণ 40 মিনিট শেষ আসতেছে। আপনারা একটু কাইন্ডলি বলেন এই অঙ্কের মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। টাইম 2 মিনিট। তাহলে এই ইসের চূড়ান্ত কত টাকা পর্দায় হলো ওই যে যেটা আমরা নিয়মিত বের করলাম? না না, হচ্ছে ওই যে 26 চূড়ান্ত কর দায় আরো অনেক বাকি আছে। এখানে আপনার চূড়ান্ত কর দায় আপনার আরো অনেক টাইম বাকি আছে, আপনার আরো অনেক কাজ বাকি আছে। এখানে আপনার কর বের করতে হবে, এরপরে আপনার কি বলে আপনার বিনিয়োগ কতটা বের করতে হবে, আরো অনেক কাজ বাকি আছে যেটা একেবারে আপনার এই হ্যাঁ এটা আরো অনেক। এরপরে আপনারা যেটা আপনাকে কি বলে উচ্চ কর প্রদান করছে এখানে 10% করে সব বাদ দেওয়ার পরে লাস্টে যেটা চূড়ান্ত ওটা এখন অনেক বাকি আছে। আপনার এই অঙ্কের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার নিট সম্পদের পরিমাণ যেহেতু ওনার 20 কোটি 30 লাখ, তার মানে ওনার এই 4 কোটি যদি কারো পরিশ্রম, হ্যাঁ এর জন্যই আরো অনেক কাজ আছে। আচ্ছা, এমনিতে একটা জিনিস বলি স্যার, ওই যে আপনার 26,000 টাকা যেটা আসলো, জি এই যে আপনার ব্যাংক সুদ আর যেটা আসলো 10% 26,000, জি, আর এই যে আমরা নিয়মিত আর ইয়ে থেকে বাদ দিয়া যে 26,100 কত আসলো, 26,200, তো এইটা আমরা দিব 26,281। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদেরকে এটাই কাউন্ট করতে হবে, আমাদেরকে এটার উপরে ভিত্তি করে অঙ্ক সামনে আগাতে হবে। মানে এই দুটার মধ্যে যেটা বড় ওইটাই তো নিতে হয়। ওটা তো অবশ্যই আপনার লভ্যাংশ বাবদ আমাদের এখানে বের হয়েছে 26,281, কিন্তু আপনার উচ্চ কর কত করছে